আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় তাকদির ইসলামিক টিভি শ্রোতা ও বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। তাকদির ইসলামিক টিভির পরিবেশনায় আজকের গল্প প্রজাপতি আমরা দুজন। আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আলী। গল্পটি লিখেছেন আপনাদের সকলের পরিচিত ইলমা বেহরোজ। ভিডিও এডিটিং করেছেন JR জাহিদ। তো চলুন দেরি না করে গল্পে ফিরি। আজকের গল্প প্রজাপতি আমরা দুজন। নিঝুম রক্তবর্ণের চোখে ঘুরে তাকায়। উপস্থিত সবাই আতকে ওঠে চোখ দেখে। নির্জন বুঝিয়ে শুনিয়ে সবাইকে সিলেট পাঠিয়েছে। বলেছে সে নিঝুমকে নিয়ে ফিরবে। আঞ্জুমান যেতে চাননি। তিনি কাঁদতে কাঁদতে আধমরা হয়ে গেছেন। নিঝুম সেই বিকেল থেকে গাড়ি নিয়ে যেদিক চোখ যায় ছুটছে আর খুঁজছে তিতলিকে। পিছু পিছু নির্জনের গাড়ি। আর বরযাত্রীরা কোণে বাড়ি পৌঁছাবার পর থেকেই বাকরুদ্ধ। এমন ঘটনা কখনো দেখেনি তারা। নিঝুম গাড়ি ড্রাইভ করতে করতে রাস্তার দুপাশ দেখছে। বুকে ঝড় বইছে। তিতলিকে এই বুঝি পেয়ে গেল, তারপরই কয়টা মার দেবে। তিতলি ব্যথা পেয়ে কেনে দেবে, তখন সে বুকে টেনে নেবে। বুকের কাঁপুনি শোনাবে। বলবে তার নিঃশ্বাস যেন বন্ধ হবার উপক্রম হয়েছিল, আর যেন কখনো ছেড়ে না যায়। এবারের মতো ক্ষমা করে দেবে। কিন্তু পাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না তিতলিকে? নিঝুমের শরীরে হাড়ে হাড়ে আক্রোশ, ক্রোধ, ভয়। নিজেকে তার পাগল মনে হচ্ছে। বুকের ওপর পুরো পৃথিবীটা উঠে লাফাচ্ছে। এত ভার, গলা শুকিয়ে যাচ্ছে বারবার। দমটা যেন গলা এসে আটকে গেছে, এখনই বেরিয়ে যাবে। চোখে ভাসছে পিছনে ফেলে আসা সুন্দর সময়গুলো। নিঝুমের ভেতরটা আর্তনাদ করছে। তিতলি, কোথায় তুমি? আমি তোমায় ছুঁতে পারছি না কেন? প্লিজ তিতলি, এমন করো না। আমি তোমায় ছুঁতে চাই। বুকটা পুড়ছে খুব। একটাবার এসে মাথা রাখো। শরীরটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসে। রাত অনেকটা হয়েছে। নিঝুম একটা ছোট নদীর পাশে গাড়ি থামায়। গাড়ির দুপাশের দরজা খুলে দেয়। এদিকটায় অনেক হাওয়া, অনেক নিরিবিলি। মাঝে মাঝে এক দুটো গাড়ি যাচ্ছে আসছে। নিঝুমের গাড়ি থেকে অনেকটা দূরত্ব রেখে নির্জন গাড়ি থামিয়েছে। নির্জনের সাথে গাড়ির ড্রাইভার রয়েছে। ড্রাইভার বলল, ওনার কাছে যাবেন না। নির্জন কথা বলতে গিয়ে দেখে কথা আসছে না। কাশি দিয়ে গলা পরিষ্কার করে বলল, একটু একা থাকুক, কাঁদুক, নয়তো সামলানো যাবে না। মাইয়াডা এমনে ছ্যাঁকা দিল ভাইটারে। ভাইজান কত সুন্দর, ছাড়লো কেমনে? এর পিছনে অবশ্যই কোনো বড় কারণ আছে। তিতলি ওই রকম মেয়ে না, নিঝুমকে পাগলের মতো ভালোবাসে। নিঝুম ভাইটার জন্য খারাপ লাগতাছে অনেক। কি ভালোবাসতো। নির্জন দীর্ঘশ্বাস ছাড়ল। ড্রাইভার সাবধানে বলল, গ্রামের লোকের সাথে আমগোর সাথে আসা মানুষগুলো তিতলি আফারে অনেক খারাপ কথা বলতাছিল। নির্জন নখ খোঁচায়, কিছু বলল না। ড্রাইভিং সিটে নিঝুম 10 টাইলে বসে আছে। হাঁটুতে 2 হাত রেখে তার উপর মাথা নত করে সে কাঁপছে। বেশি কাঁপছে বুক। বুকের আর্তনাদ সে শুনতে পাচ্ছে। শেরওয়ানি খামচে ধরে নিঝুম। কান্নারা বেরিয়ে আসছে, ঠেলে ঠুলে বেরিয়ে আসছে। নিঝুমের ঠোঁট কাঁপছে। বুকে রাগ, আক্রোশ, ক্রোধ কিছু নেই। চোখ জ্বলছে। জল গড়াবে, জল জমেছে, বেরিয়ে এসেছে, গাল বেয়ে নিচে নামছে। নিঝুমের বুক পুড়ছে, আগুনে দাউ দাউ করে জ্বলছে। চোখের জল গরম, বুকের আগুন থেকে ঝাঁঝালুয়া গরম জল। ঠোঁট কামড়ে ধরে কাঁদছে সে। নির্জন ড্রাইভারকে রেখে এগিয়ে আসে। ড্রাইভিং সিটের পাশের সিটে বসে। দেখতে পায় নিঝুমের শরীর কাঁপছে। বুকটা কেঁপে ওঠে নির্জনের। নিঝুমের কাঁধে হাত রাখে। নিঝুম কেঁপে ওঠে। ভাবে তিতলি এসেছে, কিন্তু তাকিয়ে দেখে নির্জনকে। নির্জন নিঝুমের মুখ চোখ দেখে আঁতকে ওঠে। বলল, ভাই। নিঝুম তাকায়। চাহনিতে বিষাদ, যন্ত্রণা। নির্জনের চোখে জল জমে। নিঝুমকে জড়িয়ে ধরে। নির্জন বলল, বাড়ি চল। নিঝুম 2 হাতে শক্ত করে নির্জনকে জড়িয়ে ধরে কেলে বলল, ভাই, আমার মনে হচ্ছে আমার শরীর পুড়ে যাচ্ছে। কে যেন জীবন্ত আমায় চিতায় ফেলেছে। চারিদিকে আগুনের তাপ। তিতলি কই গেল? কেন গেল? নির্জন কাঁপা গলায় বলল, এইভাবে বলিস না তুই। তোর এইভাবে মানায় না, সত্যি মানায় না। নিঝুম সরে যায়, নিজের চুল টেনে ধরে। নির্জন বাধা দেয়, ভাই, সব ঠিক হয়ে যাবে। নিঝুম বেরিয়ে আসে গাড়ি থেকে। একটা জায়গাতে 3-4 বার হাঁটে। তারপর পরই একটা বড় গাছের সামনে গিয়ে দাঁড়ায়। নির্জন দৌড়ে এসে জড়িয়ে ধরে। উত্তেজিত হয়ে বলল, নিজের ক্ষতি করিস না। তুই না ডাক্তার, জ্ঞানী ছেলে, তুই এমনটা করতে পারিস না। নিঝুম ছুটতে জন্য নির্জনকে ধাক্কা দেয়। ড্রাইভারও বেরিয়ে এসেছে। নির্জন, ড্রাইভার একসাথে নিঝুমকে ধরে। অনেক ধস্তাধস্তির পর নিঝুম শান্ত হয়ে নদীর পাড়ের রাস্তার পাশে মাটিতে বসে পড়ে। কাঁপা গলায় আস্তে করে বলল, বুক জ্বলে, পানি লাগবে। ভাইজান,
বাড়ি চলেন নিজুম, বাড়ি চল, দেখিস কয়েকদিনের মধ্যেই তিতলি ফিরে আসবে। ভেতরটা জ্বলে যাচ্ছে, কতবার বলবো আমি শান্তি পাচ্ছি না, আমি কোথাও যাব না। নিজুম চেঁচিয়ে উঠল, তারপর আবার শান্তস্বরে বলল, আমার টুকটুকিকে এনে দে ভাই। কই গেল? কিছু হয়নি ভাই, বিশ্বাস কর, কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে, তুই শান্ত হ, বাড়ি চল। নিজুম মাটিতে শটান হয়ে শুয়ে পড়ে। পৃথিবী যেন থমকে গেছে, নিঃশ্বাস নেওয়া কষ্টকর, কে যেন বিষ ছড়িয়ে দিয়েছে চারিদিকে। শায়দ প্রয়োজনীয় জিনিসপত্র আর মেয়েকে নিয়ে রেল স্টেশনে আসেন। খোঁজ নিয়ে জানতে পারেন ইন্ডিয়ার ট্রেন রাত 11টায় ছাড়বে। দুপুর তখন 1টা। এতক্ষণ থাকবে কোথায়? আশেপাশে কোনো হোটেল আছে নাকি তিনি জানেন না, কখনো দরকার পড়েনি তো। একজন যুবক পথচারীকে দেখে তিনি প্রশ্ন করেন, এই ছেলে, এখানে থাকার জন্য কোনো হোটেল আছে? থাকলে সেটা কোন দিকে? ছেলেটা একবার শাহেদ আর তিতলিকে দেখে নেয়। তিতলি কাঠ হয়ে দাঁড়িয়ে আছে, চোখের পলকও পড়ছে না, প্রাণহীন দেহ দাঁড়িয়ে আছে যেন। ছেলেটা হোটেল কোন দিকে বলে দিয়ে চলে যায়। শাহেদ হোটেলের রুম বুকিং করে একদিনের জন্য, অগ্রিম টাকা দিয়ে দেয়। রাত 10:45 বেরিয়ে যাবে, কলকাতা যাবে মেয়েকে নিয়ে। জেসমিনের বড় ভাইয়ের বাড়ি, তিতলির মামার বাড়ি। তিতলির জন্মের 1 বছর আগে তিনি বাংলাদেশ ছেড়ে কলকাতা আসেন। মাঝে মাঝে কথা হতো ফোনে শাহেদের সাথে, তিতলির খোঁজ নেওয়ার জন্য। বোন না থাকুক, একটা মাত্র বোনের মেয়েটা তো আছে। অনেকবার তিতলির মামা বলেছিলেন তিতলিকে দিয়ে দিতে তার কাছে, কিন্তু শাহেদ মেয়ের মায়া ছাড়তে পারেননি। 2 বছর আগে একবার মেয়েকে নিয়ে ঘুরতে গেছিলেন শুধু, তাই ভিসা পাসপোর্ট দুজনেরই আছে, নয়তো আজই কলকাতা যাওয়া সম্ভব ছিল না। রাত 8টায় শাহেদ রেল স্টেশনে আসেন টিকিট কাটতে। শাহেদ রুম থেকে বের হতেই তিতলি দ্রুত দরজা লাগিয়ে দেয়। বাবার সামনে সে কাঁদতে পারছিল না। কাঁদলেই তিনি আর কলকাতা যাবেন না, ফেরত যাবে তিতলিকে নিয়ে নিঝুমের কাছে। তিতলির পরনে গায়ে হলুদের হলুদ শাড়ি, নিঝুমের দেওয়া। তিতলি ফ্লোরে বসে শাড়ির আঁচলটা জড়িয়ে ধরে, অজস্র চুমুতে ভরিয়ে দেয়। বুক কাঁপছে তার, চোখ বেয়ে জল পড়ছে। শাড়ি হাঁটু অবধি তুলে নেয়, নিজের পায়ের দিকে নিজে তাকিয়ে থাকে। এই পা কতবার ছুঁয়েছে নিঝুম, যতবার ব্যথা পেয়েছে পায়ে, ততবার জোর করে সেবা করেছে মানুষটা। পায়ে একটা পায়েলও আছে, সেটাও নিঝুমের দেওয়া। তিতলির শরীর শিরশির করে কেঁপে ওঠে, উঠে দাঁড়ায়, মাথা 2 হাতে চেপে ধরে। নিজেকে তার পাগল লাগছে, এমনটা হওয়ার কথা ছিল না। এটা কি হলো, কেন হলো? রুমের মাঝে পায়চারি করে আর বিড়বিড় করে, ডাক্তার, আমার ডাক্তার, নিঝুম, আমার নিঝুম, আমার নেই, কেন নেই আমার নিঝুম? কি হয়েছে ওনার? কই উনি? আমি ছেড়ে এসছি কেন? আমি কবুল বলবো না, বউ সাজবো না। তিতলি শ্বাসকষ্ট রোগীর মতো করতে থাকে, শ্বাস নিচ্ছে ঘন ঘন। মাথার ভেতর যা কিছু আছে সব ঘুরপাক খাচ্ছে। তিতলি বিছানায় বসে, আবার উঠে দাঁড়ায়, বাথরুমে আসে, শাওয়ার নেয়, শাড়ি খুলে শাড়িটা বুকে আঁকড়ে ধরে, আর্তনাদ করে বসে পড়ে, কাঁদতে থাকে অঝরে। ঝরঝর করে গায়ে পানি পড়ছে, সাথে চোখ বেয়েও, কিন্তু শরীরের মনের জ্বালা পোড়া কিছুতেই কমছে না। তিতলির চোখে ভেসে ওঠে নিঝুমের বিয়ে হবে রিদির সাথে, ওই রুমটা রিদির হবে, দুজন পাশাপাশি ঘুমাবে। রিদি যখন পা ফসকে কোথাও পড়ে গিয়ে ব্যথা পাবে, নিঝুম কোলে তুলে নিয়ে আসবে ঘরে। যতক্ষণ ব্যথা না কমে সেবা করে যাবে মানুষটা। নিজের হাতের বানানো কফি রিদিকে খাওয়াবে, ছোট একটা সংসার হবে ওদের। অথচ সেখানে থাকার কথা তিতলির, আর ভাবতে পারছে না তিতলি। নিজের হাত পা খামচে রক্তাক্ত করে ফেলে, উন্মাদ হয়ে যাচ্ছে সে। ফ্লোর খামচে ধরার বৃথা চেষ্টা করতে গিয়ে বাম হাতের 5টা আঙুলের বড় নখগুলো বাঁকা হয়ে ভেঙে যায়। হাত পা চিরে গেছে, পানি পড়ছে সেখানে, জ্বালা করছে প্রচণ্ড। কেউ যেন মরিচ লাগিয়ে দিয়েছে, কিন্তু তাতে তিতলির খেয়াল নেই। তার চেয়েও 1,00,000 গুণ পুড়ছে বুকটা, হৃদয়টা পুড়তে পুড়তে ছাই হয়ে যাচ্ছে। সেই পোড়া ক্ষত জায়গাটা ঠিক করার একটাই ঔষধ, কিন্তু সামর্থ্য নেই। কোঁকড়ানো লম্বা চুল ভিজে ফ্লোর ছাড়িয়ে গেছে। তিতলি নিজের সাথে যুদ্ধ করে ক্লান্ত, হাঁটুর ওপর মাথা গুজে বসে আছে। তিতলির সর্বাঙ্গ ভালোবাসার বিচ্ছেদে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। জোড়া লাগানোর কেউ নেই, সে নিজে সে পথ বন্ধ করে দিয়েছে। ইচ্ছে হচ্ছে ছুটে যেতে নিঝুমের কাছে। শাহেদ রুমে ঢোকে, মেয়ের দিকে তাকান। তিতলি তাকায় না, নিজেকে আড়াল করার চেষ্টা করছে। শাহেদ বলেন, এদিকে তাকা মা। তিতলি নত হয়ে থাকে। আব্দুল মিয়া মেয়েকে টেনে বিছানায় বসিয়ে তিনিও বসেন। বলেন, তাকাবি না বাবার দিকে? তিতলি তাকায়। বড় বড় আঁখি দুটি নিভু নিভু, চোখের চারপাশ ফোলা, মরা কান্না কেঁদেছে তা দেখেই বোঝা যাচ্ছে।
শাহেদের বুকটা হাহাকার করে উঠল। কেঁদে ফেলেন তিনি। তিতলি ভরকে যায়, বাবার দু হাত ধরে বলল, তুমি কেঁদো না বাবা, তাহলে কি করে বাঁচবো আমি? আমার আর কে আছে? শাহেদ মেয়ের মাথায় হাত রেখে হু হু করে কেঁদে ওঠেন। তিতলির ঠোঁট দুটো ভেঙে আসে, ডুকরে কেঁদে ওঠে। বাপ মেয়ে একসাথে কাঁদতে থাকে। শাহেদ বিয়ের অল্প বয়সে হারালেন যত্নে গড়া ভালোবাসাকে। তিতলির জন্মের পরপরই হারালো মাকে। তারপর বাবা মেয়ে দুজন দুজনকে ঘিরে বেঁচে থাকে 18টা বছর। বাবা যখন বাড়ি না থাকে, একাকিত্ব সময় কাটায় সে। একটা সময় জীবনে আসলো সুখ। সুখের নাম নিঝুম। কয়েক মাসের ব্যবধানে অফুরন্ত ভালোবাসা সে ঢেলে দেয় তিতলির পদতলে। তারপর হুট করেই যেন সুখের ঘরটা চুরমার হয়ে গেল এক সর্বনাশা ঝড়ে। তার রেশ কাটাতে পারছে না তিতলি। তিতলির দুঃখে তার বাবা আহত। বাবা মেয়ে দুজন দুজনকে দুঃখের সাক্ষী রেখে চোখের জল ঝরাচ্ছে অঝরে। শাহেদ আর তিতলি পাশাপাশি বসে আছে সিটে। জানালার পাশে বসেছে তিতলি। জানালার বাইরে সে তাকিয়ে আছে। শাহেদ জিকির করছেন মনে মনে। ট্রেনের চাকার আওয়াজের সাথে মাঝে মাঝে একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। তিতলির ভেতরে শূন্যতা ধীরে ধীরে বাড়ছে। শুধু শহর নয়, দেশ ছেড়ে সে চলে যাচ্ছে অনেক দূরে। সত্যি নিঝুম তার হলো না। কি করছে মানুষটা? কাঁদছে হয়তো, কিন্তু ভুলে যাবে একদিন। ঠিক সুখে থাকবে হৃদিকে নিয়ে। ভেতরে তিতলিটা পৃথিবী ফাটানো চিৎকারে কাঁদছে, অথচ উপরে তিতলিটা নিশ্চুপ, নিষ্প্রাণ। তিতলি হৃদয় দিয়ে চিরকুট লিখে, ডাক্তার, আমি আপনাকে ছেড়ে চলে যাচ্ছি, ক্ষমা করে দিয়ে নামায়। আমাদের সাদাময় সংসার হলো না। আমি আপনায় কখনো ভুলতে পারবো না। আপনার জায়গাটা দখল করার ক্ষমতা কারোরই নেই। বিশ্বাস করুন, আমি আপনাকে খুশিতে ছেড়ে যাচ্ছি না। বুকের মাঝে কি যে দহন হচ্ছে, দম বন্ধ কষ্ট হচ্ছে। আপনি আমায় মেরে ফেলেছেন। আপনাকে ছাড়া পথ চলাটা কেমন হবে জানি না, কিন্তু আফসোস রয়ে যাবে আপনার হাত ধরে পথ চলা হলো না। দেহে প্রাণ থাকলেই কি বেঁচে থাকা বলে? তাহলে আমি বেঁচে থাকব, কিন্তু মনটা? ভালো থাকবেন ডাক্তার, ভালো থাকবেন। তিতলি চোখ বুজে বড় করে নিঃশ্বাস নেয়। হৃদয়ের দোয়াত দিয়ে লেখা চিঠি কি পৌঁছাবে নিঝুমের কাছে? পৌঁছাবে না। দুদিনে বিচ্ছেদের আঙ্গারে পুড়ে কয়লা নিঝুম। তিতলি এতদিন যে রুমটায় ছিল, নিঝুম সেই রুমের ফ্লোরে শটান হয়ে শুয়ে আছে। যে নিজের ইচ্ছায় নিখোঁজ হয়, তাকে কি আর পাওয়া যায়? নিঝুম অপেক্ষা করছে, যন্ত্রণাময় অপেক্ষা। হুট করে কোনো এক মুহূর্তে তিতলি আসবে, এসে বলবে, ডাক্তার, আমি আপনাকে ছাড়া ভালো নেই, আমি ফিরে এসেছি। কিন্তু না, সে আসছে না। 50 ঘন্টা পার হয়ে গেল, প্রেয়সীর দেখা নেই। নিঝুমে এখনো বিশ্বাস করে না তিতলি তাকে ছেড়ে পালিয়েছে। আচ্ছা, কেন পালিয়েছে? একটাবার বলতে পারতো না সমস্যাটা? আশেপাশের মানুষজন বলছে মেয়ে পালিয়েছে, নিঝুমের চেয়েও মূল্যবান রত্ন বয়ফ্রেন্ড পেয়েছে, তাই পালিয়েছে। কিন্তু নিঝুম বিশ্বাস করে না। সে জানে তিতলিটাকে সীমাহীন ভালোবাসত, যে ভালোবাসার শেষ নেই। কিন্তু পালালো কেন? কেন বিয়েটা করলো না? নিঝুম ধাঁধার মাঝে পড়েছে। যতক্ষণ সেই ধাঁধার সমাধান না হবে, সে কিছুই করতে পারবে না, শুধু তিতলির ব্যবহৃত বিছানার চাদরটা আঁকড়ে ধরে রাখা ছাড়া। কুমিল্লা থেকে ফেরার পরদিন সকালে নিঝুম ঘুম থেকে উঠে দেখল সে নিজের রুমে। তড়িঘড়ি করে উঠে বসে। রাতে কি হয়েছিল ঠিক মনে নেই, সে মনে করতেও চায় না। চোখ খোলার পরই মনে হলো সাদা রঙের দুনিয়ায় সে ঢুকে পড়েছে। চোখ ঘুরিয়ে চারপাশটা দেখে মনে হলো এটা তো তারই রুম। যে খাটে সে এখন আছে, সে খাটটা তার আর তিতলির বাসর রাতের জন্য সাজানো। চারিদিকে সাদা পর্দা, সে তো আছেই, কিন্তু তিতলি কই? তিতলি? আচমকা মাথার রক্ত গরম হয়ে ওঠে। টেনে ছিঁড়ে ফেলে সবগুলি পর্দা আর চেঁচাতে থাকে, আম্মু, তিতলি কই? আম্মু! চিৎকার শুনে দৌড়ে আসে নির্জন। নিচতলা থাকে আঞ্জুমান, মৌনতা, মোহনা, মাহফুজ সহ নিঝুমের সব কাজিনরা ওপরে আসে দৌড়ে। নির্জন রুমে ঢুকে দেখে নিঝুম পাগলের মতো করছে। দৌড়ে এসে জাপটে ধরে বলল, ভাই, ভাই শান্ত হ, তিতলি আসবে, তোকে ছাড়া থাকতে পারবে না, দেখিস, চলে আসবে। নিঝুম কান্নার রাগ আটকাতে গিয়ে হিমশিম খাচ্ছে। দুই হাতে মুখ ঢেকে ফ্লোরে বসে পড়ে। ততক্ষণে বাকিরা রুমে উপস্থিত হয়। আঞ্জুমান উত্তেজিত হয়ে দৌড়ে আসেন, বলল, আব্বা আমার, আব্বা এমন করে না, তিতুলি চলে আসবে। নিঝুম মমতাময়ী মায়ের স্পর্শ পেয়ে নরম হয়ে আসে, জাপটে ধরে মাকে, বুকে মাথা রেখে ঠোঁট কামড়ে কেঁদে ওঠে। আঞ্জুমানের ভেতর খাঁ করছে। তার সোনার টোকরা শান্ত ছেলে এভাবে কাঁদছে। আঞ্জুমান অশ্রুসিক্ত চোখে নির্জনের দিকে তাকায়। নির্জন মাথা নত করে ফেলে। তার কিছু করার নেই। কই খুঁজবে তিতলিকে? নিঝুম মায়ের বুক থেকে মাথা তুলে বলল, নির্জন, ভাই আমার, একটা নিখোঁজ বিজ্ঞপ্তি দেওয়ার ব্যবস্থা কর। নির্জন ভারী অবাক হয়ে বলল,
যে নিজের ইচ্ছায় চলে গেল তাকে পাবলিকের মাধ্যমে খুঁজে পাওয়াটা কেমন দেখায় না? তিতলি হয়তো। নির্জন থেমে যায়। নিঝুম ক্ষীণস্বরে বলল, তুইও ভাবছিস তিতলি আমায় ভালোবাসে না? উত্তরে নির্জন নিশ্চুপ। আর কোনো অপশন নেই তার কাছে। নিঝুম চেঁচিয়ে উঠল, লাগবে না কারো সাহায্য, একাই পারবো আমি, একাই খুঁজবো তিতলিকে। কেউ আটকাতে পারেনি। নিঝুম বেরিয়ে পড়ে বাড়ি থেকে। তিতলিকে তার চাই। 8 ঘন্টা হলো নিখোঁজ বিজ্ঞপ্তি প্রকাশের পরে কোনো খবর আসছে না। নিঝুম ছটফট করছে, কখন তিতলির খবর পাবে, কখন কেউ একজন কল করে বলবে পেয়েছি তিতলিকে। রাত বাড়ছে ধীরে ধীরে, সেই সাথে ভেতরের কষ্টগুলো জেগে উঠছে আপন শক্তিতে। দগ্ধ হচ্ছে হৃদয়। আঞ্জুমান আসেন। ছেলে তার খালি গায়ে ফ্লোরে শুয়ে, চোখ বন্ধ, কপালে 1 হাত রাখা। আঞ্জুমান ডাকল, আব্বা খাবি আয়? কপাল থেকে হাত না সরিয়ে নিঝুম উত্তর দিল, না। আঞ্জুমান এগিয়ে আসেন, ছেলের পাশে বসেন। স্নেহমাখা গলায় বলল, আম্মু খাবার নিয়ে আসি এখানে, নিজের হাতে খাইয়ে দেব আমার আব্বাকে। নিঝুম নিশ্চুপ। আঞ্জুমান সাবধানে বলল, নীরবতা সম্মতির লক্ষণ, মানে আমার আব্বা তার আম্মুর হাতে খাবে? নিঝুম দীর্ঘশ্বাস ফেলে বলল, সব নীরবতা সম্মতি দেয় না আম্মু। তারপরে উঠে বসে, বিছানা থেকে শার্টটা নিয়ে পড়ে। আঞ্জুমান উদ্বিগ্ন হয়ে বলল, রাত 11টা বাজে, এখন কই যাবি আব্বা? নিঝুম উত্তরে কিছু বলল না। সে তিতলিকে খুঁজতে যাচ্ছে, আর 1 মুহূর্ত থাকা যাচ্ছে না রুমে। দম বন্ধ হয়ে আসছে। মাকে পাশ কাটিয়ে বেরিয়ে পড়ে রুম থেকে। আঞ্জুমান প্রতিবাদ করেনি, জানে লাভ নেই। ড্রয়িং রুমের পাশ ঘেঁষে যখন নিঝুম যাচ্ছিল, আরমান চৌধুরীর গলা কানে আসে। থমকে দাঁড়ায়। তিনি বলছেন, আলতাফ ভেঙে পড়িস না, কয়দিন নিঝুম এমন করবে, তারপর ঠিক হয়ে যাবে। আলতাফ চৌধুরীর চোখে পানি ছলছল করছে। তিনি বলেন, আমার ছেলেটা উন্মাদ হয়ে যাচ্ছে ভাইজন। বললাম না কয়দিন পর ঠিক হয়ে যাবে। হৃদি আছে না, ও খুবই বুদ্ধিমতী একটা মেয়ে। নিঝুমকে যখন ভালোবাসে ঠিক করে ফেলবে, ভাবিস না এত। হৃদি কোথায়? তোর মেয়েদের কাছে আছে। এখন নিঝুমের কাছে না যাওয়াই ভালো। নিঝুমের চোখ দুটি রক্তবর্ণ ধারণ করে। অবাকও হয়, হৃদি তাকে ভালোবাসে, আর তার বাপ চাচার ব্যবহার অদ্ভুত। মুহূর্তেই তার মস্তিষ্ক তাকে জানিয়ে দিয়েছে এদের কাছেই আছে উত্তর। এরাই জানে তিতলি কেন পালালো। নিঝুম উল্টো ঘুরে উপরে উঠে আসে। বোনদের রুমে ঢুকে হৃদির 1 হাতে শক্ত করে ধরে দাঁড় করায়। গলায় তেজ নিয়ে জিজ্ঞাসা করে, তিতলি কই? হৃদি সীমাহীন আশ্চর্য হয়, ঘাবড়ে যায়। আমতামতা করে বলল, আমি কেমনে জানবো? তুই জানিস না? তুই সরিয়েছিস তিতলিকে। তুই? নিঝুম কি বলছিস? আমি কেন সরাবো? আমার কি স্বার্থ? তোর গার্লফ্রেন্ডের তোকে ভালো লাগেনি তাই সে পালিয়েছে। নিঝুম সজোরে থাপ্পড় মারে হৃদির গালে। হৃদি টাল সামলাতে না পেরে পড়ে যায়। দাঁতে দাঁত চেপে বলল, তুই আমাকে ভালোবাসিস, তাই হিংসে করে তিতলিকে সরিয়ে দিয়েছিস। আমি জানি না? ভালোই বলে দে, ও কোথায়, কি করেছিস ওর সাথে? ভাইয়ের এমন রূপ দেখে মৌনতা ভরকে যায়। ড্রয়িং রুম থেকে চাচা বাবাকে ডেকে আনে। সেই সাথে রুহি, নির্জন, আঞ্জুমান, হামিদ চাচা, টুনিও এসে রুমে ভিড় জমায়। মোহন্না দ্রুত বাথরুম থেকে বেরিয়ে আসে চেঁচামেচি শুনে। নিঝুম হৃদিকে টেনে তোলে, রাগে শরীর কাঁপছে তার। আরমান চৌধুরীর রুমে ঢুকেই দেখেন নিঝুম হৃদিকে থাপ্পড় মেরেছে। ক্রোধ নিয়ে তিনি এগিয়ে আসেন, হৃদিকে নিঝুমের হাত থেকে ছাড়িয়ে নিজের কাছে টেনে আনেন। নিঝুম চাচার দিকে চোখ গরম করে তাকায়, কিরমির করে বলল, তিতলি কই? সেটা তোর বাপ জানে। মেয়ের গায়ে নিঝুম হাত তুলেছে তা দেখে আক্রোশে মুখ ফসকে কথাটা বেরিয়ে আসে আরমান চৌধুরীর মুখ থেকে। আলতাফ চৌধুরীর বুকটা ছ্যাদ করে উঠল। নিঝুম ঘুরে তাকায়। আলতাফ চৌধুরী অপ্রস্তুত হয়ে পড়েন, চোখ নামিয়ে ফেলেন, শরীর ঘামছে। তিনি যুবককালে অনেক তেজিয়ন থাকলেও ছেলেদের সামনে অপরাধ করে মাথা তোলার সাহস নেই। উপস্থিত সবাই অবাক হতভাগ। নিঝুম নির্বিকার হয়ে বলল, কি জানেন আব্বু? আলতাফ চৌধুরীর জিভ ভারী হয়ে গেছে। তিনি দ্রুত বেরিয়ে পড়েন মেয়েদের রুম থেকে। নিঝুম চিৎকার করে বলল, আপনি আমার প্রশ্ন এড়িয়ে যেতে পারেন না আব্বু? আলতাফ চৌধুরী ড্রয়িং রুমে এসে বসেন। এসি আছে, তবুও তিনি ঘামছেন, খুব ঘামছেন। কি জবাব দিবেন? যে জন্য এত বড় পাপ করলো সেটা তো সামনে আসবেই। সেই সাথে আবার নতুন পাপ যুক্ত হলো। নিঝুম দ্রুত গতিতে বড় বড় পা ফেলে ড্রয়িং রুমে আসে। বাকিরাও আসে। হৃদি বাকরুদ্ধ। তার বাবা আর চাচা মিলে কিছু একটা করেছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আপনি তিতলিকে সরিয়েছেন? কোথায় সরিয়েছেন? কেন করেছেন? নিঝুমের গলা কাঁপছে। আলতাফ নিশ্চুপ, মাথা নত করে বসে আছেন। মিথ্যা বানোয়াট কিছু বলা আর ঠিক হবে না, আবার সত্যটা স্বীকার করাও অসম্ভব। নিঝুম আলতাফ চৌধুরীর পায়ে পড়ে বলল, প্লিজ আব্বু বলেন,
কই ও? আপু, আমি তিতলিকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আমার বুকে আপনার হাতটা রাখেন, বুঝবেন বুকটা চুরমার হয়ে গেছে, চুরমার হয়ে যাওয়া হৃদয়টাও পুড়ছে। আলতাফ হুহু করে কেঁদে ওঠেন। এত আদরের ছেলে আজ তার পায়ে পড়ে কাঁদছে। যে ছেলে কখনো নিজের ইচ্ছেতে কিছু চায়নি, সেই ছেলের বুক থেকে তার ভালোবাসাকে কেড়ে নিয়েছে নিজের ভালোবাসাকে ধরে রাখতে। নিজের উপর ঘৃণা জন্মায় মুহূর্তে। চোখের জল মুছে নিঝুমকে পাশে বসায়, নিজেকে শক্ত করে। জানেন তিনি সবটা শোনার পর সংসারটা টুকরো টুকরো হয়ে যাবে। থাক, হোক, এটাই তার শাস্তি। তিনি এক এক করে সব বলেন। সবটা শুনে নিঝুম আগ্নেয়গিরি রূপ ধারণ করে, উঠে দাঁড়ায়। আগে আরমান চৌধুরীর কলার চেপে ধরে। জোর করে ভালোবাসা হয় না। আপনাকে আমি অনেক সম্মান করেছি, কখনো চোখে চোখ রেখে কথা বলিনি। আর সেই আপনি আমার বাপকে ব্ল্যাকমেল করে আমার তিতলিকে সরিয়ে দিয়েছেন। কি ভেবেছেন আপনার মেয়েকে আমি বিয়ে করব? জীবনেও না। তিতলি ছাড়া আর কোনো মেয়েকে আমার জীবনে আনা কল্পনায় ভাবতে পারেন, বাস্তবে না। আরমান চৌধুরীকে ছেড়ে হৃদির দিকে তাকায়। হৃদি মাথা নত করে দাঁড়িয়ে আছে। তার জন্য কত বড় অঘটন ঘটল। নিঝুম চোখ সরিয়ে নেয়, সামনে যা পায় ভাঙতে থাকে। নির্জন নিজেই আহত। সে নিঝুমকে কি সামলাবে? তাদের বাবার এমন একটা অতীত ছিল। সে রেশ ধরে নিজ ছেলের বুকে ছুরি চালালো। সে নির্বাক। মৌনতা মোহনা এক কর্নারে সোফায় বসে আছে নত জানু হয়ে। আঞ্জুমান কখন ফ্লোরে দপ করে বসে পড়েছে কেউই জানে না। নিঝুম যখন ক্লান্ত হয়ে পড়ে থেমে যায়, পা বাড়ায় বাড়ি থেকে বের হয়ে যেতে, তখনই আলতাফ চৌধুরীর গলা, আমায় কিছু বলবি না? নিঝুম না তাকিয়েই ম্লান হেসে বলল, কুলাঙ্গার সন্তান নয় শুধু, বাপও হয়। তার পরপরই বের হয়ে যায় বাড়ি থেকে। আলতাফের শরীরটা ঝাঁকি দিয়ে ওঠে, ভেতরটা কেঁদে ওঠে। আক্ষেপ করে মনে মনে বিড়বিড় করেন, আর কোনো বাবা আমার মতো কাজ যেন না করে। নিজের সন্তানের মুখে কুলাঙ্গার বাবা যেন না শুনে আল্লাহ। নিঝুমের এই একটা কথা আলতাফ চৌধুরীর সারা জীবনের পাপের শাস্তি যেন নিমিষেই পূরণ করে দেয়। আলতাফ চৌধুরীর রগে রগে কথার বাণের বিষ ছড়িয়ে পড়ে। বর্তমান অরুণ এসে দেখে নিঝুম খাটে হেলান দিয়ে ফ্লোরে বসে সিগারেট টানছে। গা খালি, ট্রাউজার পরা। দরজা এভাবে খোলা রাখিস সব সময়? রুমে ঢুকতে ঢুকতে অরুণ বলল। নিঝুম তাকায়, সিগারেট আরেকবার টেনে বলল, চোর আসবে, তেতলিও আসতে পারে। অরুণ দীর্ঘশ্বাস ফেলে নিঝুমের পাশে বসে বলল, কতদিন হলো তোর এই জীবনের জানিস? নাক মুখ দিয়ে ধোঁয়া উড়িয়ে বলল নিঝুম, কতদিন? 2 বছর 11 মাস 2 দিন। নেশাটা ছেড়ে দে, তিতলিকে এনে দে, ছেড়ে দেব। অরুণ নখ কামড়ায়। নিঝুম বলল, তোর মেয়ে কেমন আছে? হাঁটে? দৌড়ে? নিঝুম হাসল। যেগুলো খাস সবগুলোর নাম কি? খাবি নাকি? না এমনি? মদ, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, গাঁজা, সিগারেট ইত্যাদি ইত্যাদি। নিঝুম হেসে ওঠে। অরুণ বলে, ফুসফুসটা এখনো কাজ করে? নিঝুম ম্লান হেসে বলল, হ্যাঁ করে, মরিনি। আর কতকাল অপেক্ষা করবি? নিঝুম নিশ্চুপ। অরুণ টাকার একটা বান্ডেল নিঝুমের সামনে রাখে, তারপর বলল, নিজের ক্ষতি করিস বলেই আমরা বাধ্য হয়ে তোকে টাকা দিই, নয়তো কখনো দিতাম না। জানি আমি, তিতলি আসলে সব ফেরত দিয়ে দেব। দিতে হবে না, ধার নিচ্ছি। ফোনে আমাদের তাই কথা হয়। আরশ, আলম, রঞ্জন, মোহন সবাইকে মানা করে দেব তোকে আর টাকা না দিতে। নিঝুম তাচ্ছিল্য হেসে বলল, আই ডোন্ট কেয়ার। তুই কেয়ার করবি কেন? টাকা যখন হাতে না থাকে নিজের ক্ষতি করতে চিনিস? তোর হাত দেখলে মনে হয় তুই ডাকাতি করিস। এত হট হচ্ছিস কেন? তোদের কি টাকার অভাব? এত বড় বিজনেস সামলাচ্ছিস? ফ্যাক্ট তো সেটা না। নিজেকে তিলে তিলে নিঃশেষ করে দিচ্ছিস, আর সেসব দ্বারা নিঃশেষ হচ্ছিস। সেসব কেনার টাকা আমাদের দিতে হয়। কতটা কষ্ট হয় জানিস? আমার বয়স কত হলো রে? আমার 32। তাহলে তোর 31। তাহলে এখন তিতলির বয়স কত? তোর কতটুকু ছোট? নিঝুম হাত থেকে সিগারেট ফেলে ছাই স্ট্রেতে, তারপর 2 হাতের আঙুল দেখিয়ে বলল, 10। 21। তাহলে? নিঝুম অরুণের দিকে ফিরে বসে, পা ভাঁজ করে, বলে, ও আগের মতোই গুলুমুলু আছে নাকি শুকিয়ে গেছে? দেখতে বোধহয় বড় হয়েছে আর একটু, তাই না রে? অরুণ বুহাতে মুখ থেকে নিঃশ্বাস নেয়। নিঝুমের সাথে বেশিক্ষণ কথা বলা যায় না। তিতলি নামক বেদনা জেগে উঠে। সে তখন উন্মাদের মতো আচরণ করে। কিরে বল? নিঝুম, জানি না আমি। নিঝুম আবার আগের মতো বসে, ছাদের মেঝেতে তাকায়, আবার ঘুরে বসে। অরুণের এক হাতে বুকে চেপে ধরে। অরুণ বলে, কি? নিঝুম আরেকটু এগিয়ে আসে,
ফিসফিসিয়ে বলল, এই জায়গাটায় হৃদয় থাকে। হৃদয়টার ভেতরে কেঁচো ঢুকেছে, বুঝলি? কেঁচোটা খুবলে এই হৃদয়টা খায় প্রতিনিয়ত। আমার ঘুম হয় না, আমার খেতে ভাল লাগে না, আমার কিচ্ছু ভাল লাগে না। মন চায় হৃদয়টা টান দিয়ে ছিঁড়ে ফেলি। এই যন্ত্রণার সয় না। অরুণের শরীর কেটে ওঠে, বুকে কান্নার উথাল পাথাল ঢেউ। নিঝুমের এক হাতের বাহু জড়িয়ে ধরে মাথা নত করে কাঁদতে থাকে। নিঝুম ঠোঁট কামড়ে হাসে, যন্ত্রণাময় হাসি। তারপর অরুণকে সোজা করে বসায়, বলে, তুই কাঁদছিস কেন? বউ আছে, বাচ্চা আছে, কাঁদবি না। তুই এত কষ্টে কেমনে আছিস? নিঝুম ম্লান হাসল, উঠে দাঁড়ায়। অরুণ উঠে দাঁড়ায়, প্রশ্ন করল, কোথাও যাবি? টি শার্ট পরে ড্রয়িং রুমে আসে নিঝুম। ডাইনিং টেবিল থেকে পানি খেতে গিয়ে মনে হয় জগ তো নেই, ভেঙে ফেলেছে রাতেই, ফিল্টারও নেই। সেটাও। অরুণ, চল। কই? টং দোকানে। চা খাবি? নেশাখোরদের জিভে চায়ের স্বাদ লাগে না? এক গ্লাস পানি খাবো। তারপর বাসায় আসবি না? কই যাবি? কুমিল্লা। দিহানকে পড়াতে এসে তিতলি হাঁপাতে থাকে। দিহানের আম্মু উর্মিলা বলল, হাঁপাচ্ছ কেন তিতলি? আপু, একটু পানি দেন। উর্মিলা পানি এগিয়ে দেয়। তিতলি পানি শেষ করে সোফায় বসে। তারপর বলল, 5 মিনিট দেরি হয়ে গেছে দিহানকে পড়াতে আসতে। সরি আপু, 5 মিনিট কোনো ব্যাপার না। তুমি 1 ঘন্টা পড়াতে গিয়ে মাঝে মাঝে 2 ঘন্টাও পড়াও। তিতলি হাসল। উর্মিলা বলল, দৌড়ে এসছ? না আপু, তবে বাসা থেকে দ্রুত হেঁটে আসছি তো তাই। আর এভাবে এসো না, ধীরে সুস্থির এসো। জি আপু। দিহান তো ঘুমিয়ে গেছে, আমি দিহানকে ডেকে দেব? না থাক, আমি ডেকে তুলছি। ছোট বাচ্চাদের ঘুম থেকে তুলতে আমার খুব ভালো লাগে। উর্মিলা হেসে বলল, আচ্ছা যাও। তিতলি উঠে দাঁড়ায়। উর্মিলা বলে, থাক, ডেকো না তিতলি, ঘুমাক। তিতলি অবাক হয়ে বসে। মৃদু হেসে বলল, ওঠা অবধি অপেক্ষা করব? না, আজ পড়াতে হবে না। ও আচ্ছা, আসি তাহলে। একটু গল্প করে যাও আমার সাথে। কয়েক মাস হলো পড়াচ্ছ দিহানকে, তোমার সম্পর্কে কিছুই জানি না। জি, কি জানতে চান? এই তো, বাসায় কে কে আছে? বাবা মা আর আমি। ভাই বোন নেই? জি, বোন আছে, কিন্তু সে শ্বশুরবাড়ি। উর্মিলা হাসে আর চোখে তিতলিকে পরক পড়ে নেয়। তারপর আমতা আমতা করে বলল, ডোন্ট মাইন্ড, একটা প্রশ্ন করি? অবশ্যই। তুমি কি বিবাহিত? জি। এজন্য হাতে চুড়ি, নাকে নাকফুল, কিন্তু বললে মা বাবা আর তুমি শুধু বাসায়। ব্যাপারটা বুঝলাম না। বর কোথায়? বিয়েটা একটা অঘটন ছিল, তাই আলাদা আছি। কীরকম? তিতলি নিশ্চুপ। উর্মিলা বলল, সরি, মনে হয় বলতে চাচ্ছ না। ইটস ওকে। বিয়ের কতদিন হলো? এইটা তো বলা যাবে। 1 বছর। ও, আসি তাহলে আপু, কফি খেয়ে যাও। তিতলির মুখটা চুপসে যায়। জোরপূর্বক হেসে বলল, একসময় খেতাম, অনেক দিন হলো আমি আর কফি খাই না আপু। তারপরই বেরিয়ে যায়। উর্মিলা হতভাগ হয়ে তাকিয়ে থাকে। মেয়েটা একটা রহস্য। দিহানের বাসা থেকে বেরিয়ে ধীরে ধীরে হাঁটতে থাকে তিতলি। কলকাতার পানিহাটির এই পাশের রাস্তায় মেয়েদের চলাচল খুবই কম। যতদূর চোখ যায় পুরুষ। তিতলি ভয় পায় না আর আগের মতো, একা চলতে পারে। বিকেল 3:30 বাজে। 5টায় আরেকটা বাচ্চাকে পড়ানোর কথা, কিন্তু তিতলির মন আর মানছে না। অস্থির হয়ে উঠেছে। ভ্যানিটি ব্যাগ থেকে ফোন বের করে গোপালের আম্মুকে কল দেয়। আদাব দিদি, তিতলির স্বাভাবিক কণ্ঠ। ওপাশ থেকে, আদাব দিদি, আজ আসতে পারবো না। আচ্ছা, রাগ করবেন না দিদি, শরীরটা মানছে না। সমস্যা নেই, তুমি নিয়মিত পড়াও, একদিন না পড়ালে কিছু মনে করব না। ধন্যবাদ দিদি, গোপালের অঙ্কগুলো একটু দেখে নিয়েন আপনি। আচ্ছা, আদাব দিদি, আদাব। তিতলি ফোন রেখে প্রশান্তির নিঃশ্বাস ফেলে। বাচ্চা পড়ানোর ব্যাপারে সে ভাগ্যবতী বটে। অভিভাবকদের ব্যবহার খুবই ভালো, সুবিধা অসুবিধা বুঝে। পানিহাটি শপিং কমপ্লেক্সের সামনে দিয়ে যাওয়ার পথে তিতলির নজরে আসে একজোড়া বিবাহিত যুগল। ছেলেটার বয়স 27-28 হবে। মেয়েটার পরনে শাড়ি, শীতিতে সিঁদুর, শপিং ব্যাগ অনেকগুলো ছেলেটার 2 হাতে। অথচ মেয়েটার হাতে কিছু নেই। সানগ্লাস পরে দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে ছেলেটার দিকে তাকিয়ে মুচকি হাসছে। ছেলেটার মুখটা দেখার মতো। তিতলির ঠোঁটে অজান্তেই হাসি ফুটে ওঠে। মুহূর্তে চোখে ভাসে সামনের বিবাহিত যুগলদের বদলে সেখানে সে আর নিঝুম। তারপরই মনে হলো না, সে না, হৃদি আর নিঝুম হবে। তিতলি চোখ নামিয়ে ফেলে। বুকের হাড়গড় ব্যথায় বিষভর হয়ে উঠছে। দ্রুত হেঁটে জায়গা ত্যাগ করে। ও দিদি, রাস্তা ছাইড়া হাঁটেন। তিতলি ঘুরে দাঁড়ায়। একজন রিক্সা ড্রাইভার কথাটি বলল। আসলেই সে রাস্তায় চলে এসেছে। মৃদু হেসে সরে যায়। তিতলি আর তার মা বাবা কয়দিন হলো পানিহাটিতে ভাড়াটি হয়ে এসেছে। আগে পাশের এলাকায় থাকতো, মামার বাসার পাশে। কিন্তু মামি তিতলিদের মেনে নিতে পারেনি সেই শুরু থেকে। খুঁচে খুঁচে কথা বলে।
রমেনার সাথে তো মোটেও ভালো ব্যবহার করতো না। বাসায় ফিরতে ফিরতে ঝুম বৃষ্টি নামে। তিতলি বাসায় না ঢোকে আগে ছাদে ওঠে, ভ্যানিটি ব্যাগটা দরজার সামনে রেখে যায়। এইখানের প্রায় সব বাসা একতলা, সব বাসার সামনে ছোট গেট, ছাদে ওঠার সিঁড়ি সদর দরজার পাশে। ছাদে উঠে ছাদের মেঝেতে চোখ নিবদ্ধ। বুকের মাঝে যে ঝড়টা বইছে সেটা সহ্য করতে ঠা হয়ে বসে আছে। তিতলির হৃদয়ের অতীব গভীরে যে অবিনশ্বর রূহ আছে, সেই অবিনশ্বর রূহের প্রতিটি বিন্দু থেকে তিতলি আজও ভালোবাসে নিঝুমকে। আজও ঘুমিয়ে স্বপ্ন দেখি নিঝুমকে নিয়ে সংসার সাজানো। ঘুম ভাঙার পর নিজেকে শাসায়, অন্যের স্বামী নিয়ে আর দেখবি না স্বপ্ন, দেখবি না। ছাদের রেলিংয়ে হেলান দিয়ে 10 স্টাইলে বসে তিতলি। আকাশের দিকে মুখ করে বৃষ্টির ফোঁটা পড়ছে একাধিক হারে। বৃষ্টির ফোঁটা তিতলির বুক ওঠানামা করছে দ্রুত গতিতে। পোড়া বুকে থাকা কারাগারে বন্দী হৃদয়টি আর্তনাদ করছে। অনেক দিন হলো আপনাই ছুঁয়ে দেখিনি, একসাথে আকাশ দেখিনি, বৃষ্টিতে ভিজিনি, তবু আপনায় ভুলতে পারিনি, তবু আপনায় ভালোবাসি। কোনো কিছু ছাড়াই ভালোবাসবো মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরেও। তিতলির রুহ বলছে, কাঁদ তিতলি, একটাবার কাঁদ। কতদিন তুই কাঁদিস না। কিন্তু তিতলি কাঁদতে চায় না, দীর্ঘশ্বাসে বের করে দিতে চাচ্ছে যত যাতনা। কুমিল্লা এসেছে নিঝুম, কয়টা দিন এখানেই থাকবে, অপেক্ষা করবে তিতলির জন্য। হঠাৎ যদি তিতলি আসে নিজের বাড়িটার টানে। তিতলিদের বাড়ির পাশের বাড়িটা দুঃসম্পর্কে নিঝুমের আরেক চাচার। আঞ্জুমানি পরিচয় করিয়ে দিয়েছিলেন, তবে তিতলির বাবার চাচাতো ভাই তিনি। তিতলির বাড়ির চাবিটা উনার কাছেই রাখে নিঝুম, ডুপ্লিকেট চাবি। রহমান চাচা, একটা ছোট বাচ্চা মেয়ে বেরিয়ে আসে, বলল, নানা ভাই বাড়িত নাই, তোমার নানু আছে? হ্যাঁ আছে, ঘুমাইতেছে, একটু ডেকে দাও। মেয়েটি ভেতরে চলে যায়। নিঝুম উঠানে পায়চারি করতে থাকে, একটা সিগারেট জ্বালায়। কিছুক্ষণের মাঝে একজন মহিলা আসে, নিঝুমকে দেখে বলল, নিঝুম বাবা দাঁড়াও, চাবিটা নিয়ে আইতেছি। চাবি এনে নিঝুমের হাতে দেয়। নিঝুম প্রশ্ন করে, তিতলি এসেছিল? মহিলা মাথা নত করে না করে। নিঝুম কিছু না বলে বেরিয়ে যায়। বাড়ির ভেতর ঢোকার সাথে সাথে নিঝুমের শরীর ঝাঁকি দিয়ে ওঠে। এই বাড়িটার আনাচে কানাচে তিতলির স্মৃতি, ছোট থেকে বড় হওয়া। খুব আপন মনে হয় এই বাড়ি। উঠোন, পুকুর, সদর দরজার দিকে তাকায় নিঝুম। তালা দেওয়া। মাথা নত করে ধীরে ধীরে হেঁটে আসে পুকুরে, সিঁড়িতে বসে। চা বাগানে কাটানোর সময়গুলো খোঁচাচ্ছে নিঝুমকে। পায়ে ব্যথা পাওয়া, তিতলিকে কোলে তুলে নেওয়া, রাতারগুলো এক রাত থাকা, সুইমিং পুলে বৃষ্টিতে ভেজা। নিঝুম পুকুরের মাঝ বরাবর তাকায় এক দৃষ্টে। চোখে পড়ে রঙিন একটা প্রজাপতি, একই জায়গায় বারবার ঘুরপাক খাচ্ছে। উড়ে এসে নিঝুমের চেয়ে কিছুটা দূরে ঘাসে বসে। নিঝুম মনোযোগ দিয়ে তাকিয়ে থাকে। ইদানিং নিঝুম পিঁপড়া, পাখি, প্রজাপতি এসবের সাথে কথা বলে একা একা। নিজের কল্পনায় ভেবে নেয় প্রাণীটিও তার সাথে কথা বলছে। প্রজাপতির উদ্দেশ্যে নিঝুম বলল, গিরে, তুইও কি আমার মতো একা, নিঃসঙ্গ? নিঝুমের ভাবনায় প্রজাপতি উত্তর দেয়, হু নিঝুম দা। নিঝুম ঠোঁট নাড়িয়ে প্রশ্ন করল, তুই হিন্দু? হ্যাঁ, আমি হিন্দু। তোর খুব কষ্ট? তোমার মতো। নিঝুম লান এসে বলল, অথচ তুই দেখতে কত রঙিন। দেখতে রঙিন হলেই ভেতরটা রঙিন হয়? নিঝুম কিছু বলার আগে দেখতে পেল আরেকটা প্রজাপতি এসে বসেছে। দুটো প্রজাপতি পাশাপাশি মিশে আছে। আগের প্রজাপতিটা লাফালাফি করছে, মনে হচ্ছে সে খুব খুশি। নিঝুম প্রশ্ন করল, কে হয় তোর? নিঝুমের ভাবনা থেকে উত্তর আসে, আমার ভালোবাসা দাদা। এবার খুশি তো তুই? দাদা, অনেক খুশি। এখন আমার ভেতরটাও রঙিন। তার পরপরই উড়ে যায় একসাথে। নিঝুম আনমনে বলে ওঠে, উড়ে যা, অনেক দূরে উড়ে যা, ভালো থাকিস তোরা। নিঝুমের চোখ ঝাপসা হয়ে আসে, আকাশের দিকে তাকায়, বলে, তিতলি, কোন সমুদ্রের অতল গভীরে লুকিয়ে আছো তুমি? কোথায় গেলে পাবো তোমায়? আমিও রঙিন প্রজাপতিদের মতো হতে চাই। দুজন ভালোবাসার দুনিয়ায় উড়তে চাই একসাথে। ভালোবাসার রঙে রঙিন হয়ে সুখের উল্লাসে বলতে চাই, প্রজাপতি আমরা দুজন। হবে না সেই সুযোগ? তিতলি, কোথায় গেলে পাবো তোমায়? নিঝুম চোখ নামিয়ে ফেলে, নিচের ঠোঁট কামড়ে ধরে, সিগারেট জ্বালায়। ভালোবাসা মানে হচ্ছে অমর একটি সুর, যে সুরের স্বরলিপি অনেক আগেই রচনা করেছে নিঝুম তিতলি। তবে কেন আজ তার একসাথে নেই? দুজন দুজনকে এত ভালোবাসা সত্ত্বেও? নিঝুম দাঁড়িয়ে আছে এক সমুদ্রের কিনারে, যেখানে সমুদ্রের ঢেউয়ের তাণ্ডব নিঝুমকে অমরত্বের গান শোনায়। নিঝুম সেই গানের সুরে তন্ন তন্ন করে খুঁজে তিতলিকে। একটা বার যদি মুখটা ভেসে উঠত নিঝুমের চোখের সামনে, সেই চোখের আলোড়ন থেকে তিতলিকে সরানোর সাহস স্বয়ং আল্লাহ ছাড়া আর কারোর হতো না। তিতলির সৎ মা রোমেনা সহ প্রতিবেশী আরও 3 জন মহিলা একসাথে বসে আলাপ করছে।
প্রথম মহিলা প্রশ্ন করল, দিদি আপনারা আগে কই থাকতেন? রোমেনা হেসে উত্তর দেয়, 3 বছর আগে বাংলাদেশ ছিলাম, তারপর পানিহাটি ইউনিভার্সিটির ডান পাশে যে এলাকাটা ওইখানেই ছিলাম। মেয়ে কটা দিদি? দ্বিতীয় মহিলার প্রশ্ন। একটা মেয়ে। শাদী হয়েছে মেয়ের? প্রথম মহিলা। জি দিদি হয়েছে, জামাই বাইরের দেশে আছে, মেয়ে এখন আমাদের সাথেই থাকে। একটা মেয়েকে দেখছি 2 দিন আগে ছাদে, শুকনা দেখতে, ওইটা কি আপনার মেয়ে? তৃতীয় মহিলা। জি দিদি। দাদা কি করে দাদা? প্রথম মহিলা। প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আছে আমাদের এলাকার, পানিহাটি প্রাইমারি স্কুলের। প্রথম মহিলা। জি। 3 বছর হলো আসছেন, আর প্রধান শিক্ষক পদ পেয়ে গেল? লোক আছে নাকি? তৃতীয় মহিলা। জি আছে দিদি, মেয়ের মামা, তার খাতিরেই কয়েক মাস পরই এরকম সুযোগ পানুনি। কপাল বটে। মেয়ে এত শুকমা কেন দিদি? খাওয়াবেন বেশি। রোমেনা হাসল। তিতলি সদর দরজা খোলা পেয়ে ঢুকে পড়ে। দরজার সামনেই ডাইনিং টেবিল, ডাইনিং টেবিলের একটু দূরে 3টে সোফা, কম দামি, আর 2টো রুম। এই নিয়েই সংসার। বাসায় যে আরও মহিলা আছে তিতলি খেয়াল করেনি। হাত থেকে চুড়ি খুলে যেই না টেবিলে রাখতে যাবে, অমনি রোমেনা বলে উঠল, কিরে মা, চুড়ি খুলছিস কেন? জামাই বাবাজির অমঙ্গল হবে তো।